প্রিয় দর্শক শ্রোতা, আপনি দেখছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। শুরু হলো আদিবাসীদের জীবনমান উন্নয়নে ৭ পর্বের ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান সেতুবন্ধন। আজকে দেখবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড ইথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের আওতায় সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি, সংস্কৃতি সংরক্ষণ এবং কমিউনিটি মিডিয়ার সাথে আদিবাসীদের অন্তর্ভুক্তির বিষয়টিকেই নিশ্চিতকরণের উদ্দেশ্যে আমাদের আজকের এই সেতুবন্ধন অনুষ্ঠানটি। আজকের এই অনুষ্ঠানটির বিষয় হলো দেলবাড়ি গ্রামের আদিবাসী জনগোষ্ঠীর গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন। অনুষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19 আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় আয়োজন করেছে কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা ৯৮.৮ FM। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেলবাড়ি গ্রামের প্রধান প্রধান সমস্যাগুলো নিয়ে একটি সচিত্র ভিডিও প্রতিবেদন তৈরি করেছি। সেই ভিডিও প্রতিবেদনটি আমরা প্রথমে দেখব, এরপরে আমরা চলে যাব কমিউনিটি সংলাপে। এই জায়গাগুলো একটু খালডোবা থাকার কারণে যে রাস্তা হিসেবে যেটা ব্যবহার হয় সেটা রাস্তা হিসেবে ব্যবহার না করে এটা জমার উপর দিয়ে এখন গাড়ি চলাচল করে। এই যেগুলো এখনো কবর, এই যে কবর, এগুলো কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা যে আসলে যে কবরস্থানের যে মান সেটা কিন্তু টোটালি নাই, সংরক্ষিত নাই। সাবেক এই জনপ্রতিনিধি কর্নেলিয়াস মুর্মু জানান, গত ৩ বছরে প্রায় ১৫ জন মানুষ তাদের সম্প্রদায়ের মারা গিয়েছেন, যাদের মাটি দিতে গিয়ে পড়তে হয়েছে নানান বিড়ম্বনায়। তার কারণ দেলবাড়ি গ্রামের প্রধান সমস্যাই হচ্ছে মন্দির ও শ্মশানের সুব্যবস্থা না থাকা, এবং থাকলেও তা সুরক্ষিত নয়। ইতিমধ্যেই দখল হয়ে গিয়েছে আরো অনেক আদিবাসী সাঁওতাল পাড়ার শ্মশান ও মন্দিরের জায়গা। এই দখলগুলো হয় সাধারণত আশেপাশের খাস জমি দখল করার মাধ্যমে। এই সমস্যাগুলো আরো আছে, আমাদের সমস্যা একদিনেই নিরূপণ করা যায় না। দেখা যায় যে সব কবরস্থানগুলো আছে আমাদের মধ্যে, সেগুলো অনেকগুলো বেদখল হয়ে আছে। সরকারি প্রশাসনিক কর্মকর্তাগুলো যদি এই জায়গায় পদধূলি দিতেন, তাহলে আমার মনে হয় আমরা এই সমস্যা থেকে সলভ হতাম। এই গ্রামের বেশিরভাগ আদিবাসী সাঁওতালরা খ্রিস্ট ধর্মাবলম্বী। এখানে রয়েছে একটি চার্চ, তবে সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই গ্রামে পুজো করার জন্য নেই কোনো থান বা মন্দির। বহু পুরনো একটি মন্দির থাকলেও সেটি রয়েছে বর্তমানে একেবারে পরিত্যক্ত অবস্থায়। এ বিষয়ে আমাদের আরো বলছিলেন গ্রামের মরল। এটা কালী মন্দির, লবণ কালী মন্দির, জমিদারি খাস। বাইরেকার লোকগুলো আসে আমাদের প্রতি খুব ঝামেলা করছে, কখন কালী উঠাতে দিচ্ছে না, কখন হয়তো বাধাগ্রস্ত করছে আমাদের। এই জন্যই পুকুরে হয়তো কালী ডুবাইতে দিচ্ছে না। এটা সরকারের মাধ্যমে হোক, যে মাধ্যমে হোক, আমরা যদি করে নিতে পারি তাহলে আমরা নিশ্চিত হব। সুরহা যদি পাই তাহলে কেউ এখানে আমাদেরকে আর ডিস্টার্ব করতে পারবে না। আদিবাসীরা প্রকৃতিকে অনুভব করতে পারে, তারা তাদের সম্পদকে জীবনের অংশ হিসেবে দেখে। একটি জাতিসত্তার এ এক ভিন্ন রকম সংকট ও বিপর্যয়। মানব জাতির শেষ ঠিকানা শ্মশান এর ভূমিটুকুও কেড়ে নিতে কুণ্ঠাবোধ করছেন না ভূমিগ্রাসীরা। এ যেন মানবতার এক চরম বিপর্যয়। এদিকে দেলবাড়ি গ্রামের শ্মশান কবরস্থান সংরক্ষণের সমস্যা ছাড়াও আরও একটি সমস্যা হলো মন্দির ও গির্জা ভিত্তিক নেই প্রাথমিক গণশিক্ষা কার্যক্রমের ব্যবস্থা। তাদের ভাষা গণশিক্ষা কার্যক্রমের আওতায় লিপিবদ্ধ এবং প্রাতিষ্ঠানিকভাবে যাতে স্বীকৃতি পায় সে বিষয়ে সরকার কর্তৃক পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান তারা। সেই সাথে তাদের প্রত্যাশা, আদিবাসীরা বংশ পরম্পরায় যে খাস জায়গাটিকে শ্মশান হিসেবে ব্যবহার করে আসছে সেটিকে ফিরিয়ে দেওয়া হোক। জীবনের শেষকৃত্য অনুষ্ঠান সম্পাদন যেন শান্তিপূর্ণ, ভক্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণভাবে হতে পারে, সেদিকে প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করলেন এই এলাকারই এই সাঁওতাল অধ্যুষিত এই দেলবাড়ি গ্রাম। আমরা এই সাঁওতালদের জীবনের কিছু কথা শুনবো আজকে। তাদের এই দেলবাড়িতে বিশেষ করে ভূমিকেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা শুনবো, এবং সেই সাথে সাথে
এই সাঁওতাল জনগোষ্ঠীর আরও যদি কোনো সমস্যা থাকে সেগুলো উত্তরণে আমাদের করণীয় কি সে বিষয়টি নিয়েও আজকের এই সেতু বন্ধন অনুষ্ঠান। আমরা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে পেয়েছি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন। আমাদের সাথে রয়েছেন এই মঞ্চে অত্র এলাকার সাবেক জনপ্রতিনিধি কর্নেলিয়াস মুর্মু এবং তেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শৈবুর রহমান। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী হচ্ছে এই তেলবাড়ি গ্রামের উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল জনগোষ্ঠী। আপনাদের অন্তর্ভুক্তি বিষয়টি নিশ্চিত করণের উদ্দেশ্যেই আজকের এই কমিউনিটি সংলাপ সেতু বন্ধন। আমরা আশা করব আজকের এই অনুষ্ঠানটি আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং কর্মসূচির অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়ক হবে। আমি এই পর্যায়ে বিষয়গুলো বলার জন্য আমি অনুরোধ করছি এই এলাকারই জনপ্রতিনিধি আমাদের কর্নেলিয়াস মুর্মু দাদা। আমরা আসলে আজকে যে ডায়লগ সেশনের কথা বলেছি সেখানে সমস্যার কথা তুলে ধরার কথা। আমাদের মধ্যে যেহেতু স্যার আছেন, আমাদের আবেগের কথা যদি আমরা ওনাকে বোঝাইতে পারি, বলতে পারি, স্যার যদি সমর্থন হয়, আমরা জানি স্যারের দেওয়ার অনেক কিছু থাকে। তো আমি বিশেষ করে কালী মন্দিরের কথা স্যার বলা হয়েছে, সেখানে জাস্ট আমি যেই সময় মেম্বার ছিলাম মাত্র একটি টোন দিয়ে সেইটুকু জায়গাখানটা দেওয়ার ছাড়া দ্বিতীয় আর কোনো কাজ এ পর্যন্ত হয়নি স্যার। যেহেতু আমাদের আদিবাসীরা প্রায় একবারে নিঃস্ব। 2 নম্বর স্যার, আমরা এখানে যেই সমস্যার মধ্যে ভুগি, এক সময় আমরা দেখতাম আমাদের মধ্যে অনেক সয় সম্পত্তি ছিল, যেভাবেই হোক সয় সম্পদ আজকাল আমাদের মাঝে আর না থাকাই বললেই চলে। হয়তো বা কাউরি ডি আছে আর কাউরি এখন পর্যন্ত ডি নেই। তো আমরা অল্প কিছু তীরের মাধ্যমে অল্প সামান্য একটু মাটি নিয়েছি স্যার। সেটা হলো ওই আমরা স্বাভাবিক যারা বিশেষ করে আদিবাসী বলেন, সংখ্যালঘুই বলেন, এরা কিন্তু হয় খাড়ির ধার, পুকুরের পাড়, এইসব জায়গাতে মাটি দেওয়া হয়। কিন্তু আমাদের খাড়ির ধারে ওই সামান্যটুকু মাটি নিয়েছে স্যার, সেখানে আপনাদের খাসের জায়গাটুকু আছে। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, যদি আপনার সমর্থন অবশ্যই হবে, আমরা আপনার কাছে সেই প্রসেসিং নিয়ে গিয়ে যেন আমরাকে সেটা আপনি থাকাকালীন আমরাকে সেই জায়গাটুকু করে দেন, এটা আপনার কাছে দাবি। আমাদের দাবি তো স্যার আসলে বর্তমানে আগের মতন যদি লেখাপড়া না হয়, আমরা আজ থেকে 30 বছর আগে, এই 92 সাল দেখছেন স্যার, প্রায় 30-32 বছর আগে আমরা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি। আজকাল আমরা প্রাথমিক শিক্ষা অন্ততপক্ষে এই গ্রামের সবাই বলা যায়, এখন অনুপস্থিত বলা যাবে না স্যার, কিন্তু আমরা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেতেই না যেতেই আমরা ঝরে পড়ার হারটা অনেক বেশি। তা আমরা আসলে এই জায়গাগুলো থেকে আমরা এখনো সামনের দিকে এগোতে পারছি না স্যার। এই বিষয়গুলো আপনাদের সুনজরে দেওয়ার জন্য, যে আমরা অন্ততপক্ষে আপনাদের যতটুকু থাকে স্যার, ছেলে মেয়েদের বিশেষ করে এর আগেও পেয়েছি, যারা পায়নি আমি তাদের দেওয়ার জন্য অনুরোধ রাখবো, যাতে মাধ্যমিক যারা লেখাপড়া করছে সাইকেল বলেন, মানে সামান্যতম হলেও একটু যদি আপনারা ব্যবস্থা করে দেন। আর সব থেকে আমি আজকাল 2-1 জায়গায় যাওয়ার চেষ্টা করি স্যার, সেখানে যে আমি অনুভব করি আপনাদের যেমন মক্তক শিক্ষা আছে, কিন্তু আমাদের এখানে চাষ থাকলেও আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা নাই। আমার জানা মতে সরকারি কোনো ব্যবস্থা আছে মক্তক শিক্ষা থেকে। আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে অন্তত এইসব ছেলেগুলো যে আমরা মাতৃভাষাটাকে ধরে রাখার জন্য, মাতৃভাষাটা আমরা মনে হচ্ছে যে দিনে দিনে আজকাল বাঙালি হয়ে যাচ্ছে স্যার, মানে আজকাল একটু পরিবেশ পেয়ে নিজের মাতৃভাষাটাকে ভুলে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে অন্ততপক্ষে এই বিষয়গুলো হয়তো এটা ছোট্ট না, বিষয়টা একটু জটিলতা, তবু আপনাদের মাধ্যমে ডিসি স্যারের মাধ্যমে সচিবালয় যেভাবে হোক যদি আপনারা এই জায়গাগুলোতে যদি আমরা রিপোর্ট দিয়ে আমাদেরকে একটু তৈরি করে দিতে পারেন স্যার। এইসব বিষয়গুলো আমাদের কাছে খুব জটিল।
তারপরে মানুষ বসবাস করতে যে তবুও অনেক মানে সমস্যার মধ্যেই আছে। আমাদের গ্রামে আমি এখনো গত কয়েকদিন আগে গণনা করে দেখেছি অন্তত থেকে 10-15টা ফ্যামিলির স্যার জায়গা পর্যন্ত নাই। তো আমি আপনাদের সুনজরে দিব স্যার, জায়গা আছে বর্তমানে। এই প্রজেক্ট নাকি এখনো চলমান আছে বাড়িঘর দেওয়ার জন্য, সেটা আমি আপনার কাছে বিনিয়োগ করব। এই জায়গাটাতে যদি বাড়ি করে দেওয়া হয় তো অন্তত এই 8-10টা ফ্যামিলি একটু অন্তত মাথা গোজার ঠাইটা পাবেন স্যার। আমি জানি ওই জায়গা আপনাদের প্রতিষ্ঠান 1 নম্বর খাসের জায়গা, এবং যেহেতু প্রজেক্ট চলমান নাকি এখনো জানি, গত আমরা 23 তারিখে বিভাগীয় কমিশনার সঙ্গে একটু বসার সুযোগ হয়েছিল স্যার। ওখানে জেনেছি বিভাগীয় কমিশনার স্যারের কাছে যে প্রজেক্ট নাকি এখনো চলমান। তো আমি আপনার কাছে বিশেষ করে এই কয়েকটা জিনিস দাবি রাখবো। আপনি আমাদের উপজেলায় আছেন, ডিসি স্যারের খুব নিকটে আছেন, এইসব বিশেষ করে এই কয়েকটা জিনিস যদি আমাদেরকে একটু উদ্ধার করে দেন, আমরা এলাকাবাসী একটু কৃতজ্ঞতা হতাম স্যার। স্যার বলার তো অনেক থাকে, সব বলে একদিনে চাওয়া পাওয়া থাকে না। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি থাকে, সেটাই হলো ভুল বোঝাবুঝি। আমরা এখনো ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে কখনো বিরক্ত করতে শিখিনি। আমরা যতদিন ওদেরকে বিরক্তি না করব, একটা কথা আছে বাংলায়, ছেলে না কাঁদলে নাকি মায়ের দুধ দেয় না, একটা কথা। এটা কিন্তু খুবই বাস্তব কথা। আমরা স্যারদের কাছে অনেকেই হয়তো যাই না, আমি এখন টুকিটাকে একটু যাই স্যার, তা বাদ দিয়ে মনে হয় কেউ যাই এরকম খুবই কম। তো আমি আপনার দৃষ্টিগোচর করছি, আপনি বিশেষ করে আমাদের এই যে কথাগুলো আপনাকে দিয়েছি একটু দয়া করে আপনি দেখবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সকলকেই স্যার সহ সকলকেই আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি একটু স্মরণ করে দিতে চাই যে আসলে আজকে আমাদের সমস্যা নিয়ে আমরা কথা বলতে চাই। আমি ইতিমধ্যেই আমাদের কর্ণলেশ মুর্মু দাদা তিনি বলেছেন আপনাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা। তা আমরা যেটা দেখেছি আসলে আমাদের এই বরেন্দ্র অঞ্চলে যে কয়েকটি জেলা রয়েছে, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বেসরকারি সংস্থা হিসেবে এই কয়েকটি জেলায় প্রায় 15 লাখ আদিবাসী বসবাস করে। তার মধ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জের এই দেলবাড়ি গ্রাম, এই দেলবাড়ি গ্রামে যারা বসবাস করেন তাদের শিক্ষার হার খুবই কম। এটি বলেছেন, হাতে গোনা কয়েকজনের পরিবার হয়তো শিক্ষা গ্রহণ করেন। যেমন আজকে আমাদের মাঝে যে কর্ণলেশ মুর্মু দাদা রয়েছেন, তার ছেলে বর্তমানে রাজশাহী কলেজে অনার্স পড়ছে, আর এক ছেলে পড়ালেখা করছে। তো আসলে এই পড়ালেখার পরে একটি ভালো জায়গায় যাওয়া, সেটি কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমরা যে আমাদের সেই পৈতৃক পেশায় যে আমরা যে শুধু জমি চাষ করব, এই চাষ করব, সেখানে না থেকে আমাদের সন্তানদেরকে আমরা কি করেছি সেটি বাদ, আমাদের সন্তানদেরকে যেন আমরা শিক্ষিত করে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারি, সেই চেষ্টা কিন্তু সবাইকে করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন সাঁওতাল জনগোষ্ঠীর যে সমস্ত মানুষরা উপস্থিত রয়েছেন, আমরা তাদের কাছ থেকে কথা শুনতে চাই। আজকের সেতু বন্ধনের প্রোগ্রামে স্যারের কাছে আমি একটা সমস্যার কথাই বলবো, যদিও বা আমাদের সাবেক কর্নেলিয়াস দাদা সমস্যা অনেকটাই বলেছেন। আপনি জানেন স্যার, বাংলাদেশে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তার মধ্যে থেকে চাঁপাইনবাবগঞ্জ এলাকায় তেলবাড়ি গ্রামে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনেক দিক থেকে পিছিয়ে রয়েছি। বিশেষ করে আমার সমস্যা সেটা হচ্ছে, আমি একটি কথাই বলবো, সেটা হচ্ছে বাপ দাদুর আমল থেকে দেখে আসছি, শুনে আসছি আমাদের বিশেষ করে কবরস্থান। দাদা বলেছেন সেখানে আমাদের কিছুটা অর্থ দিয়েও কিছুটা আমরা সেখানে নিজের মতো করে নিয়েছি, কিন্তু সেখানে খাস জায়গা রয়েছে, কিন্তু এই খাস জায়গা দেখা যাচ্ছে যে খাড়ির ধার দিয়ে, এটাও মনে করেন যে জনগণের স্বার্থের জন্য একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা যদি সঠিক মতন মেরামত না হয়, তাহলে আমাদের এই কিছুটা আমাদের কবরস্থানের ভিতর দিয়ে এবং খাস জমির মধ্য দিয়েই চলে যেতে হচ্ছে, তাতে আমাদের কবরস্থানের বিভিন্ন ধরনের বিঘ্ন ঘটতেছে। তাই আপনার কাছে আমাদের অভিভাবক হিসাবে আপনার কাছে অনুরোধ রাখছি
আপনি এটি শূন্য নজরে দেখবেন। আপনি যতখানি আমাদের সাহায্য করবেন ততই আমাদের উপকারে আসবে। এই বলে আমার সমস্যা তুলে ধরলাম। সবাইকে ধন্যবাদ। খুব চমৎকারভাবেই আমাদের এই দেলবাড়ি গ্রামের সাঁওতালদের একটি সমস্যার কথা বলেছেন। আমি আবার চলে যাচ্ছি আপনাদের কাছে। আমরা আপনাদের কথা শুনতে চাই। মাইক্রোফোন নিয়ে আপনাদের মাঝে আছে, আপনারা একটু নিজ জায়গায় দাঁড়াবেন, হাত তুলবেন, আপনারা আপনাদের কথা বলবেন। হ্যাঁ, সকলকে নমস্কার জানাই। আমাদের সমস্যা হচ্ছে আমাদের গ্রামে কয়েকটি পরিবারে আমাদের মানে মাথা গুজানোর মতো আমাদের কোনো জমি নাই যে আমরা সেখানে বসবাস করে বাড়ি করে আমরা থাকবো। তাই আমি বলছি যে আমাদের গ্রামে তো হয়তো অনেক খাস জমি আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে খাস জমি আছে, কিন্তু আমরা সেটি যে দখল করব কিংবা ভোগ করব সেটি আমরা করতে পারছি না। তাই আমি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি এই ভূমি যেন আমরা মানে ভোগ করতে পারি, সেই বিষয়ে যেন একটু দেখেন। আমরা তো দেখছি যে অন্যান্য জায়গাতে অনেক বাড়ি নির্মাণ করে দিচ্ছেন ইনারা, তাহলে আমাদেরকেও যেন সেভাবে ঘর নির্মাণ করে আমাদেরকে উপকৃত করেন, তাহলে আমরা অনেক ভালো হব। কারণ আমাদের তো জায়গা কেনার মতো কোনো সামর্থ্য নাই, আমরা তো দিন আনি দিন খাই। সেই জন্য আমি তার কাছে বিনতি অনুরোধ রাখছি আমাদের এই বিষয়টা যেন বিবেচনা করে দেখেন এবং আমাদের বাড়ি নির্মাণ করে আমাদেরকে উপকৃত করেন। এই বলে আমার এই অনুরোধটি শেষ করছি। খুব চমৎকারভাবে আপনি বলেছেন যে আপনাদের আবাসন সমস্যার কথা। আসলে এই সাঁওতাল জনগোষ্ঠীর অধিকাংশ কৃষিজীবী এবং এই কৃষিজীবী পেশা তাদের, এবং তাদের আর্থিক সামর্থ্য নেই জায়গা কিনে একটি বসবাসের জায়গা করার। ফলে আমরা ইতিমধ্যেই আপনাদের কাছ থেকে শুনেছি এই গ্রামে যে খাস জায়গাগুলো রয়েছে সেখানে যদি সরকার আপনাদের জন্য যে আশ্রয় প্রকল্প রয়েছে সেই আশ্রয় প্রকল্পের আওতায় আপনাদের ঘর নির্মাণ করে দেয়, আপনাদেরকে বসবাসের একটি জায়গা করে দেয়, তাহলে হয়তো সেক্ষেত্রে আপনাদের অনেকখানি উপকার হবে। প্রিয় উপস্থিতি, এইবারে আমি আবারও চলে যাচ্ছি আপনাদের মাঝে আপনাদের কথা শোনার জন্য। সবাইকে নমস্কার জানাই। আমার আবেগের কথা নিয়ে আসছি যে আমরা আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমরা শিক্ষার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা গরিব মানুষ, ছেলে মেয়েদেরকেও আমরা লেখাপড়া করতে পারছি না। তার জন্য আমরা সরকারের কাছে জানাচ্ছি যে আমরা যেন আমাদেরকে যেন দেখে যে এরা লেখাপড়া দিক দিয়ে ওরা পিছিয়ে আছে, তার জন্য আমি তা বলতে চাইছি। ছুটি দেওয়া যায় সে বিষয়টি নিয়ে আপনি কথা বলেছেন। আপনাদের শিক্ষার সুযোগ যেন তৈরি করে যায়। সরকার ইতিমধ্যে আমরা জানি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা কার্যক্রমের জন্য সরকার খুবই আন্তরিক, এবং ইতিমধ্যে আমরা যেটা জেনেছি সরকারের যে মসজিদ ভিত্তিক মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম রয়েছে সেটি আমাদের এই দেলবাড়ি গ্রামে গির্জা ভিত্তিক বা প্যাগোডা ভিত্তিক এই ধরনের গণশিক্ষা কার্যক্রম চালু করা দরকার। তাহলে এই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার অনেকটা হয়তো আপনাদের তার সেটি পূরণ হবে। আমরা সেটি আশা করব আমাদের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন। আমি আবারও চলে যাচ্ছি আপনাদের কাছে আপনাদের কথা শোনার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমাকে সুন্দর কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে এখানে বলতে চাই যে একটা শিশু যখন বেড়ে ওঠে তার ধর্মীয় শিক্ষা বা নৈতিক শিক্ষা শুরু হয়। আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি মসজিদে ভোর হয়, আমার বাড়ি মসজিদের সামনেই। আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে যারা মুসলিম ভাই বোনেরা আছে প্রত্যেকেই তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা ধর্মীয় শিক্ষাটা শিশুকাল থেকেই পেয়ে আসছে। তারা সুন্দর সকালে মক্তবে পড়াশোনা করার জন্য যায়। কিন্তু আমাদের আদিবাসী ভাই বোনেরা যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, আমাদের যে নৈতিক শিক্ষাটা বেড়ে ওঠার জন্য ধর্মীয় শিক্ষাটা, সেই শিক্ষাটা আমরা পাই না। কারণ সরকারের বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই দিকটা বিবেচনা করলে হয়তোবা আমরা ধর্মীয় শিক্ষার দিক দিয়ে আমরা নিজেদেরকে ছোট থেকে আমরা গঠন করতে পারবো। সেই সাথে আমি বলতে চাই যে আমাদের অত্র এলাকায় প্রাইমারি স্কুল
দেলবাড়িতে একটা এবং নান্দাই কৃষ্ণপুরে একটা রয়েছে। এছাড়া আমাদের আশেপাশে 10 বা 12 কিলোমিটারের মধ্যে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনো প্রতিষ্ঠান নাই। এই সমস্যা শুধু আমাদের আদিবাসীদের না, এই সমস্যা আমাদের মুসলিম ভাই সহ আমাদের বাঙালি ভাই বা আদিবাসী যতগুলো ভাই বোনেরা আছে প্রত্যেকের জন্য এই সমস্যাটা। আমরা হয়তো বা বাইরে অনেক শুনেছি যে এই জায়গায় একটা মাধ্যমিক বিদ্যালয় হবে বা উচ্চ মাধ্যমিক হবে, কিন্তু এর ফল আমরা এখনো পাই নাই বা কবে নাগাদ পাবো সেটাও আমরা নিশ্চিত না। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বা আমাদের যে অভিভাবক এখানে রয়েছে ওনার দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব, কারণ আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ সদর বা গোবরাতলা ইউনিয়নের আমরা মফস্বল গ্রাম যেগুলোতে আছি আমরা লক্ষ্য করি ক্লাস 5 পর্যন্ত, সর্বোচ্চ ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করার পর অনেকে ভ্যান চালায়, অনেকে রাজমিস্ত্রির জন্য ঢাকায় চলে যায় বা আরও বিভিন্ন ধরনের শ্রমে ওরা জড়িয়ে পড়ে। তো আমি সরকারের বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই শিক্ষার সুযোগটা যেন আমাদেরকে দেওয়া হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সাঁওতাল জনগোষ্ঠীর একজন তরুণ, তার কথা বলেছে এই গ্রামের 12 কিলোমিটারের মধ্যে মাধ্যমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষার কোনো ব্যবস্থা নেই। আসলে সে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন। আজকে এই বিষয়টি হয়তো এর আগেও অনেকেই কাজ করছে বিষয়গুলো নিয়ে, তারাও জেনেছেন। আমরাও চাইব যে এই গ্রামের এই মাধ্যমিক শিক্ষার জন্য একটি মাধ্যমিক বিদ্যালয় যেন প্রতিষ্ঠিত হয়। প্রিয় উপস্থিতি, আমরা আবারও আপনাদের কাছে চলে যেতে চাই, আমাদের হাতে সময় কম, সন্ধ্যে ঘনিয়ে আসছে, আমরা আপনাদের কথা শুনতে চাই দ্রুত। দীর্ঘদিন যাবৎ এই দেলবাড়ি গ্রাম, ডাঙ্গাপাড়া, নান্দাই কৃষ্ণপুর কিংবা গোলসাপাড়া আমি দেখি কি এই এলাকার মানুষ অসুস্থ হলে অনেক দূরে যাওয়া লাগে আমাদের, ঠিক আছে। তারপরে দেখা যায় কি অনেক সময় হচ্ছে দরিদ্র পরিবারে হচ্ছে ভাড়া থাকে না কিংবা হচ্ছে সুচিকিৎসা নেওয়ার হচ্ছে টাকা পয়সা থাকে না। তো মহোদয়ের কাছে বিশেষ করে আমি অনুরোধ রাখছি যে আমাদের এলাকাতে একটি যদি কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয় তাহলে হচ্ছে আমরা এলাকার মানুষ অনেক উপকৃত হব এবং যে সরকারি সেবাগুলো দেওয়া হয় মহিলাদেরকে সেগুলো আপনারা অবশ্যই ক্লিনিকের মাধ্যমে নিশ্চিত করতে পারবেন। তো আমি হচ্ছে সুদৃষ্টি আকর্ষণ করছি আমাদের মহোদয়কে আমাদের এই এলাকাতে কমিউনিটি ক্লিনিক দিয়ে যাতে আমাদেরকে উপকৃত করে। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন কোথায় যে গোবরাতলা ইউনিয়ন এটি অন্তর্ভুক্ত, গোবরাতলা ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। তারপরও যদি কোনো সুযোগ থাকে সরকারের আপনাদের জন্য বিশেষায়িত কিছু করার, সেটি অবশ্যই আমরা অনুরোধ করবো সেই ব্যবস্থাটি গ্রহণ করার জন্য। প্রিয় উপস্থিতি, আপনাদের আবারও আপনাদের কাছে চলে যাচ্ছি আপনাদের কথা শোনার জন্য। জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি যে শিক্ষার পাশাপাশি আমাদের খেলাধুলা দরকার। তো আমাদের এই 4-5 কিলোমিটারের মধ্যে তেমন কোনো বড় মাঠ নাই। তো আমি আমাদের অভিভাবককে জানাতে চাই, আমরা জানি শিক্ষার পাশাপাশি আমাদের খেলাধুলা প্রয়োজন। এখানে আমাদের 4-5 কিলোমিটারের মধ্যে কোনো মাঠ না থাকায় আমাদের চারপাশের ছেলেমেয়েরা খেলার তেমন সুযোগ পায় না বা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হচ্ছে বা মোবাইলে আসক্তি হচ্ছে, কারণ তারা তাদের পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ না থাকায় তারা তাদের সময়টা কাটিয়ে দিচ্ছেন তাদের মোবাইলে বা বিভিন্ন ধরনের নেশায় তারা আসক্তি হচ্ছেন। আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করব যেন আমাদের 4-5 কিলোমিটার এরিয়ার মধ্যে আমাদের জন্য একটি সুন্দর মাঠ গঠন করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসলে আমাদের ভালো থাকা একটি অন্যতম মাধ্যমই হচ্ছে সংস্কৃতি এবং খেলাধুলা, এবং এই আপনাদের আদিবাসীদের বা ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর কালচারাল একাডেমি এটি বিভাগীয় পর্যায়ে রয়েছে, কিন্তু সেই কালচারাল একাডেমির কার্যক্রম অন্তত আমাদের যে সমস্ত এলাকায় আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠী রয়েছে সেখানে এর সম্প্রসারণ হওয়া দরকার, সেটি আমরা দেখতে পাই, সেটিও হওয়া উচিত। এবং সেই সাথে সাথে খেলাধুলার ব্যবস্থাটিও যেন আপনাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া হয় সেটিও বোধহয় আমাদের দেখা উচিত। আমরা
আর একজনের কথা শুনবো, তারপরে আমরা চলে আসবো আমাদের অতিথিবৃন্দের কাছে। আর একজনকে আমি সুযোগ দিতে চাই, যদি কেউ আপনাদের কথা বলতে চান এই মুহূর্তে। আমি একটা দাবি নিয়ে বলছি যে আমাদের দরিদ্র মহিলারা রোদে খেটে মাঠে খেটে কাজ করি, কিন্তু চেষ্টা করি পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার, কিন্তু যতটুকু পড়াশোনা করেছি বা আরও কেউ করেছে, কিন্তু আমাদের তো মানে চাকরি দেওয়ার মতো কোনো ইয়ে নাই। তাই বিনীতভাবে অনুরোধ করবো যেন আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আপনাকে আপনি আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন, আপনাদের কর্মসংস্থানের বিষয়ে। আপনারা যারা কর্মসংস্থানের সুযোগ পান, আপনাদের নির্দিষ্ট দক্ষতা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আপনারা যারা পান, সেই সুযোগটি দেওয়া উচিত। প্রিয় উপস্থিতি, আজকে কমিউনিটি রেডিও মহানন্দা 98.8 FM কর্তৃক আজকে আমাদের যে এই অনুষ্ঠানটি সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সমস্যা ভিত্তিক কমিউনিটি সংলাপ ও রেডিও অনুষ্ঠান সেতু বন্ধনে আমরা রয়েছি। আজকে আমরা তেলবাড়ি আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং করণীয় সম্পর্কে আলোচনা করছি। আমাদের বিশেষ করে আপনাদের যে ভূমি সমস্যাগুলো আপনারা ইতিমধ্যে বলেছেন, আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, তারা তাদের বক্তব্যে সেই বিষয়টি বলবেন। বিশেষ করে আপনাদের আবাসন সমস্যা এবং আপনাদের মৃত্যুর পরে যে কবরস্থান বা শ্মশান, সেই জায়গাটি আপনাদের বেদখল হয়ে গেছে, সেই জায়গাটি আপনারা যেন ফিরে পান এবং আপনাদের সংরক্ষিত থাকে সে বিষয়টি, এবং সাথে সাথে আমাদের গণশিক্ষা কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম এবং আপনাদের স্বাস্থ্য এবং কর্মসংস্থান, এই বিষয়গুলো আপনারা বলেছেন। সব বিষয়গুলি নিয়ে আপনাদের কথা আমরা শুনেছি। আমরা আশা করব অগ্রাধিকার ভিত্তিক এই সাঁওতাল জনগোষ্ঠীর সমস্যাগুলো সমাধান কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি দেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শৈবুর রহমানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি কথা বলবো, আমার যত কথা ছিল সব তো আপনারা বলে দিয়েছেন। আপনারা ভালো আছেন? আর প্রায় আমার ছাত্রী, আমার অনেক ছোটো আছে, অনেক বড়ো আছে। তো এখানে শিক্ষা, এই দেলবাড়ি গ্রামটা অবহেলিত, একবার নিভৃত পরিচিত এই গ্রামটি স্যার। আর এখান থেকে আমরা শিক্ষার দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে, আমরা খেলার দিক দিয়ে, সব দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। শিশুরা স্কুল আসবে, অর্থের কারণে শিশুরা আসতে পারে না। কোনো রকমে কোনো রকমে চালায়, তারপর যে যেখানে পারে কর্মক্ষেত্রে, যে কেউ রিক্সা, কেউ ভ্যান, কেউ আরও অন্য জনে চলে, কেউ ঢাকা যায় কাজ, রাজমিস্ত্রির কাজে, বেশি বেশি রাজমিস্ত্রির কাজে যায়। আর আসলে এরা পড়াইবে কীভাবে? এরাকে আমি দেখেছি অনেক দিন থেকে, এখানে আমি চাকরি করছি, আমি হাড়ি নগর সবই খবর জানি। একটা শিশুকে বাড়ি পাঠালো, স্কুল পাঠিয়ে দেয়, আর দুদিন আছে, 3 দিন নাই। কী করছিলেন? স্যার আজকে কাজে গেছিলাম, আবাদ আসলে আসলে এরা সব কাজে চলে যায়। আসলে স্যার অর্থের কারণে, বিভিন্ন কারণে তারা ছেলেপিলাকে ঠিকমতো স্কুল পাঠাতে পারছে না, স্কুলগামী হতে পারছে না, অনুপস্থিত প্রায় একমাত্র কারণে। এরা বেশিরভাগ দৈহিক শ্রম বেশি দেয়, দৈহিক, এবং ছেলেপিলাকে লেখাপড়ার প্রতি খুব দুর্বল, পাঠায় না। তারপরে এরা খেলাধুলায় বেশি পারদর্শী, খেলাধুলায় এবং নাচ গান সংস্কৃতি এগুলোতে পারদর্শী স্যার, পারদর্শী মানে ভালো পারদর্শী। আমরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছি, মেয়েদের ছেলেদের ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছি, তারপরে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের অনেক কাপ আছে কিন্তু এই গ্রামে। তো আমি বলছি যে আর A5 পাস হয়ে গেলে মনে হচ্ছে আমাদের SSC পাস হয়ে গেলে, এরা মনে করে। এই বিভিন্ন কাজেতে লাগালো যে এখন বর্তমানে কিছুটা অনেক এগিয়ে থেকে, যেমন স্কুল গেছে, যাতায়াত ব্যবস্থা খুব অসুবিধা। এখান থেকে প্রায় গোবরাতলা 5-7 কিলো হবে, এখান থেকে পলসা প্রায় 7-8 কিলো হবে। এরা সব পায়ে হেঁটে স্কুল যায়। যদি কোনো ব্যবস্থা থাকে স্যার, তাহলে আপনি ব্যবস্থা করে দিতে পারেন। যাতায়াত ব্যবস্থা হয়েছে, একটা কমিউনিটি সেন্টার, যদি কমিউনিটি হয় তাহলে হয় কি, যেখানে স্বাস্থ্য খুব একটা ট্যাবলেটের দরকার হয়, গোবরাতলা যায়। এটা কোনো স্বাস্থ্য ভালো ভ্যানে করে ছুটলো, এটা খুব স্বাস্থ্যের খুব স্বাস্থ্যজনিত কারণে বেশি হয়েছে, কেউ অসুখ আসতে পারেনি, বিভিন্ন কারণে। আর কি বলবো, আর এই শিক্ষার দিক দিয়ে একবারে পিছিয়ে আছে স্যার, বিভিন্ন কারণে। এর কারণ অনেক কারণ আছে, কারণ বলা যাবে না। কারণ
আমি বলছি কি যে আপনারা সজাগ থাকেন, সচেতন থাকেন শিক্ষার প্রতি। আপনারা স্কুল ছেলেপিলাকে স্কুল পাঠান, আস্তে আস্তে শীঘ্রই সবাই স্কুলগামী হন, স্কুল পাঠান। কেন স্কুল আসবে না? প্রতিদিন যেন স্কুল আসে, এই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমাদের সন্ধ্যা ঘনিয়ে আসছে। আপনাদের কথা শুনেছি, আমাদের দুজন অতিথির কথা শুনেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা প্রশাসক কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাল মামুন মহোদয়ের কাছে। আজকে ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠীদের সঙ্গে সেতু বন্ধন শীর্ষক একটি প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠানে আমি আজকে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদেরই জনপ্রতিনিধি, এখানে উপস্থিত আছেন বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি এতক্ষণ আপনাদের কথা শুনছিলাম, আপনাদের অনেক সমস্যা, অনেক অভাব অভিযোগ শুনছিলাম। আসলে এখানে আসার পরেই আমাকে আপনাদের এই জনপ্রতিনিধি বললেন যে এখানে আপনারা 65টি পরিবার, সাঁওতাল পরিবার বসবাস করছেন। এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী এই শব্দটা আপনাদের ক্ষেত্রে আসলে প্রযুক্ত হয়, কিন্তু আমি মনে করি যে আপনারা বাংলাদেশের নাগরিক এবং এটাই হচ্ছে আপনাদের একমাত্র পরিচয়। আপনারা সবাই বাংলাদেশের নাগরিক। এখানে জাতির যে পরিচয় সেটা মুখ্য বিষয় নয়। এ দেশে, এ মাটিতে আপনাদের জন্ম, এ দেশের আলো বাতাস, এ দেশের প্রকৃতি, সব কিছুর কাছে আমরা ঋণী, আপনারা ঋণী, সবাই ঋণী। তাই এখানে কোনো জাতিভিত্তিক কোনো বিভাজনের কোনো সুযোগ নেই। আমাদের প্রত্যেকেরই একটি পরিচয় আছে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের পরিচয়। সেই পরিচয়টা আসলে মুখ্য বিষয় না। পরিচয়টাই হচ্ছে, আমাদের একমাত্র পরিচয় হবে যে আমরা এই দেশের নাগরিক। এই দেশ যেমন প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের জীবনমান উন্নয়নের জন্য, তেমনি আপনারাও প্রতিশ্রুতিবদ্ধ যে এই দেশের উন্নয়নে অবদান রাখার জন্য। এখানে বাঙালি, সাঁওতাল, চাকমা, মারমা বা আরও অনেক জনগোষ্ঠী থাকতে পারে, কিন্তু সবাই আসলে আমরা এক চেতনা ধারণ করব যে আমরা এই দেশের নাগরিক, আমরা বাংলাদেশি। তাই এখানে নিজেকে ক্ষুদ্র মনে করার কোনো সুযোগ নেই। আমি প্রথমেই এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে চাই। আপনারা অনেক বিষয় এখানে আলোকপাত করেছেন, আমি লিখে রাখার চেষ্টা করেছি। আমি এক এক করে আমি প্রতিটির বিষয়ে আলোকপাত করছি। যেমন আপনারা বলেছেন যে আপনাদের এখানে একটি কালী মন্দির রয়েছে এবং সেটির সংস্কার প্রয়োজন। দীর্ঘদিন ধরে এর কোনো সংস্কার নেই। আসলে ধর্মের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা আসলে খুবই নিবিড়। ধর্ম মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে, ধর্ম মানুষকে অসৎ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তাই ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার এটি আসলে সমাজের সংস্কার এনে দিবে, সেটা আত্মিক সংস্কার এনে দিবে। তাই এখানে সংখ্যাগরিষ্ঠের যে ধর্ম, সেই ধর্মের উপাসনালয় কোনো সংস্কার হবে না, এটা আসলে খুবই দুঃখজনক। আপনাদের এই বিষয়টি আমি অবগত হলাম। এখানে আপনাদেরও কিছু দায়িত্ব আছে। সেটি হচ্ছে যে আপনাদের যদি কোনো আপনাদের এই ধর্মীয় যদি কোনো কমিউনিটি থাকে, বিশেষ কোনো প্রতিষ্ঠান আপনারা গড়ে তোলেন,
ধর্মভিত্তিক যদি কোনো প্রতিষ্ঠান আপনারা গড়ে তোলেন, তার মাধ্যমে আপনারা আমাদের জেলা প্রশাসনে এই মন্দির সংস্কারের জন্য আপনারা একটি আবেদন করতে পারেন। সেই আবেদন আমার কাছেই পাঠিয়ে দিতে পারেন, আমি শ্রদ্ধেয় জেলা প্রশাসক বরাবর এটি প্রেরণ করব। এখানে আপনারা মূল প্রাপক হিসেবে আমাদের বর্তমানে সম্মানিত উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আপনারা তার বরাবর লিখবেন এবং মাধ্যম হিসেবে জেলা প্রশাসন লিখতে পারেন। ঠিক আছে, আপনাদের কাছে আমার এই পরামর্শ থাকলো। আপনারা আরেকটি বিষয় বলেছেন, সেটা হচ্ছে যে আপনাদের যেই সৎকার কার্যক্রমে যেই এখানে দুটি ধর্ম মূলত আপনাদের এখানে প্রাধান্য পাচ্ছে। একটি হচ্ছে সনাতন ধর্ম, আরেকটি হচ্ছে খ্রিস্টান ধর্ম। তো দুই ধর্মে দুই ধরনের সৎকার প্রক্রিয়া রয়েছে, কিন্তু এখানে শ্মশানের বিষয়ে আলোকপাত করেছেন যে শ্মশানের জন্য পর্যাপ্ত জায়গা নেই। আপনাদের কাছে আমি পরামর্শ দিয়ে গেলাম যে এই যদি আপনাদের কোনো খাস জমি যদি আপনার এই শ্মশান সংলগ্ন যদি থেকে থাকে, আমরা দেখব আপনাদের যদি গোচরে থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা ওই জমির কথা উল্লেখ করে আপনারা জেলা প্রশাসন বরাবর আপনারা আবেদন করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব যে শ্মশানের জন্য আপনাদেরকে জমি বরাদ্দ দেওয়ার। আপনারা অতি শীঘ্র আমার কাছে এই আবেদনটি প্রেরণ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে একটু আসি, যে আপনাদের আসলে কি একটি দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। আপনারা যত সমস্যার কথা বলেছেন, যত সমস্যার কথা এতক্ষণ যাবৎ বলেছেন, সব কিছুর সমাধান করতে পারে যদি এই সমাজ শিক্ষিত হয়। এই সমাজের প্রতিটি শিশু যদি প্রাথমিক শিক্ষা অর্জন করে, তারপরে তারা মাধ্যমিক এবং পরবর্তীতে উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা শিক্ষিত হয়, তাহলে এই কোনো সমস্যাই থাকবে না। আপনারা আপনাদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন, কারণ আপনারা যখন শিক্ষিত হবেন তখন আপনারা বুঝতে শিখবেন যে কি আপনাদের প্রয়োজন। আপনাদের প্রয়োজনটা আপনারা বুঝতে শিখবেন, আপনাদের দুর্বলতা আপনারা বুঝতে শিখবেন। শিক্ষার এই হচ্ছে শক্তি। এই কারণে সবকিছুর মূলে হচ্ছে শিক্ষা। এই জন্য শিক্ষার প্রসারটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং সেখানে প্রধান শিক্ষক মহোদয় তিনি বললেন যে 100-র উপরে ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু 112 জন। কিন্তু এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে 65টি সাঁওতাল পরিবার, কিন্তু 112 জন শিক্ষার্থী, আমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেক ঝরে পড়ার বিষয় আছে। এখানে অনেকেই আসলে এই প্রাথমিক শিক্ষা অর্জন করছে না। তো এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু আপনাদের অন্যতম একটা দাবি হচ্ছে যে মাধ্যমিক স্কুল আপনার প্রতিষ্ঠা, এই বিষয়টি দেখে আপনার শিক্ষা ডিপার্টমেন্ট আছে আমাদের জেলায় এবং এই শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তো আপনারা ইতিমধ্যে এর আগে প্রেরণ করেছেন কিনা কোনো আবেদন আমি জানি না। যদি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জনসংখ্যা এবং আপনাদের চাহিদার কথা উল্লেখ করে এবং সম্ভব হলে নির্ধারিত জায়গার কথা উল্লেখ করে আপনারা একটি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠার জন্য আপনারা আবেদন করবেন। আমরা সেটি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমরা প্রেরণ করে দিব। শিক্ষা উপকরণ আছে আপনাদের এখানে, একটি মূলত প্রত্যন্ত গ্রাম। এখানে বাহন মূলত সাইকেল হতে পারে। শিক্ষা উপকরণ এছাড়াও আপনার যেগুলো সরকার থেকে যেগুলো সরবরাহ করা হচ্ছে সেগুলোর এখানে বিতরণ হচ্ছে কিনা ঠিক মতো সেটি আমরা সজাগ দৃষ্টি রাখবো। এবং আপনারা যে কোনো প্রয়োজনে, আমি আপনাদের সাথে আজকে পরিচিত হয়ে গেলাম, আপনাদেরই একজন হয়ে আমি বলছি, যে কোনো প্রয়োজনে জেলা প্রশাসনের
দ্বার আপনাদের জন্য উন্মুক্ত। আপনারা নির্দ্বিধায় শুধু আমার সঙ্গে নয়, সরাসরি জেলা প্রশাসক স্যারের সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। সেই দ্বার উন্মুক্ত রয়েছে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনারা সরাসরি এসে আপনারা যার সঙ্গে খুশি দেখা করতে পারবেন। এখানে আপনাদের কোনো ভয়ের কারণ নেই, শুধু আপনাদেরকে সাহস করে আসতে হবে। আপনাদের অভাব অভিযোগ আপনারা সরাসরি বলে যাবেন। আজকে আমি জেলা প্রশাসন থেকে এসে আমি শুনে গেলাম, কিন্তু আমি এটা বলে গেলাম যে এরপর থেকে নির্দ্বিধায় আপনারা সবাই জেলা প্রশাসনে আসবেন এবং শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আপনারা আপনাদের অভিযোগ নিয়ে আসবেন। আজকে আমি এগুলো আপনাদের যে কয়টা শুনেছি সেগুলো আমি নোট ডাউন করে গেলাম। শিক্ষা উপকরণ আমি শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার স্যারকে আমি বলবো যে এগুলো যাতে আপনাদেরকে বিতরণ সহজতর হয় সেই দিকে খেয়াল রাখার জন্য। মাতৃভাষার প্রসার আসলে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অন্যতম লক্ষ্য। আমি জানি এটি অন্যতম একটি লক্ষ্য যে প্রত্যেক জাতিগোষ্ঠীর নিজ নিজ ভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে এবং এর জন্য পাঠ্যপুস্তক প্রণয়নের কাজও কিছু দূর অগ্রসর হয়েছে, কিন্তু আপনাদের ভাষায় এখনও সেটি রচনা এখনও সেটি কমপ্লিট হয়নি। এটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছিলেন যে আগে চাই মাতৃভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শিক্ষার পত্তন। সেটা ইংরেজি ভাষা সম্পর্কে বলেছেন। আমি সেটা বিশ্বাস করি। আচ্ছা, আপনারা যে মাতৃভাষা, যে আপনাদের কি ভাষা? সাঁওতালি ভাষা। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন যে একে মাতৃভাষা কেন বলে, একে পিতৃভাষা কেন বলে না? আপনাদের পিতাও তো একই ভাষায় কথা বলেন। কে বলতে পারবেন এটার উত্তর কি? মাতৃভাষা কেন বলে? হ্যাঁ, এই ভাষাটা শুধু একটি ভাষা না, মায়ের সাথে সম্পর্ক কিন্তু একটি সন্তানের আত্মিক। ভাষার আগে যখন সন্তান কিছু শব্দের সঙ্গে পরিচিত হয়, সেই শব্দগুলো কিন্তু প্রথমে মায়ের মুখ থেকে শুনে। এই শব্দগুলো শুনতে শুনতে একসময় সে ভাষা শিখতে পায়, তাই এই ভাষার সাথে তার একটি আত্মিক সম্পর্ক রয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাকে যেই ভাষাতেই, আপনি যত বড় সাহিত্যই পড়েন না কেন অন্য ভাষাতে, মাতৃভাষার মতো এত আলোড়িত আপনাকে অন্য কোনো ভাষা করবে না। একইভাবে ওই ভাষায় যদি আপনাকে শিক্ষা দেওয়া হয়, তাহলে সেই শিক্ষাটা আপনার ভিতরে যেভাবে রোধিত হবে সেটা আর কোনোভাবে সম্ভব নয়। তাই এটি সরকার এটি অচিরেই উদ্যোগ নেবে, যদিও হচ্ছে এটি পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি যেটি আছে ন্যাশনাল, সেই ডিপার্টমেন্টের কাজ। আমরা যেই সকল জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, আমরা আমাদের জেলা প্রশাসন থেকে সবসময় আমরা এই বিষয়টি আলোকপাত করি। আমরা মন্ত্রী পরিষদ বিভাগে এগুলো আলোকপাত করি যে মাতৃভাষায় শিক্ষার বিষয়টি আসলে গভর্নমেন্টের থেকে এটা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এটা আরও সামনে অগ্রসর হবে। আপনাদের আবাসন নিয়ে কথা বললেন। আপনারা জানেন যে সরকারের বেশ কিছু আবাসন আপনাদের যাদের হচ্ছে গৃহ নেই, গৃহ সহ জমি প্রদানের একটি কার্যক্রম চলমান ছিল এবং এখনো আছে, এবং এছাড়াও খাস জমি বন্দোবস্তের একটি বিষয় আছে। আপনারা যাদের গৃহ নেই, নির্দ্বিধায় আপনারা সেটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর আপনাদেরকে এই আবেদনটি করতে হবে। এই বিষয়টি আসলে জেলা প্রশাসন সরাসরি তদারকি করে না, এটা উপজেলা প্রশাসন করে। আপনাদের কাজ হচ্ছে উপজেলা প্রশাসনে সরাসরি একটি লিখিত আবেদন দেওয়া, এবং এই আবেদনটি এক পাতার একটি আবেদন, একটি কাগজে আপনি এক পাতায় এই আবেদনটি করবেন। খুব কঠিন কিছু কিন্তু না। এর জন্য কিন্তু আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। যে লিখতে পারে, যদি আপনি লিখতে না পারেন, যে লিখতে পারে তাকে বলবেন যে আমাকে একটি আবেদন করে দাও যে আমার গৃহ নেই, আমার ঘর নেই, আমাকে একটি ঘর যাতে দেয়া হয়। খুব সিম্পল কথা, এটা কোনো জটিলতা নেই এর মধ্যে।
ঠিক আছে? তো এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে, আপনি নিজে গিয়ে এটি উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এটি আপনি দিয়ে আসবেন, এবং পরবর্তীতে আমরা প্রতিটি খুঁটিনাটি বিষয় আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের হাতে যেই আছে সুবিধা আছে আমরা চেষ্টা করব অগ্রাধিকার ভিত্তিতে আপনাদেরকে প্রদান করার জন্য। এখানে চার্জ ভিত্তিক শিক্ষার কথা বলা হয়েছে। আসলে এটি আসলে সরকারের পক্ষ থেকে এটা হয় না সাধারণত, কারণ এই দাবিটা আসলে কমিউনিটি থেকে উঠতে হয়, এটা উপর থেকে আসলে সাধারণত হয় না। আপনার প্রথমে কমিউনিটি থেকে এই দাবিটা উঠতে হবে, ঠিক আছে? কারণ আপনাদের এটা ধর্মীয় প্রতিষ্ঠানে আপনার কি কার্যক্রম চলবে কি চলবে না সেটা আসলে ওই কমিউনিটি, ওই আপনার যেই জনগোষ্ঠী আছে তারা ঠিক করবে। তখন তারা আবেদন করলে সেটা হচ্ছে যে আমরা করব। এখানে আপনার যে জনপ্রতিনিধি আছে আমি তাকে অনুরোধ করব যে যদি ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক যদি কোনো শিক্ষার কোনো কার্যক্রম আপনারা চান, সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে ধর্ম বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেইখানে আপনাদেরকে একটা আবেদন করতে হবে আমাদের হয়ে। অর্থাৎ এখানে আপনারা দাবি করেছেন আমি শুনলাম, কিন্তু এর একটি প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যেতে হবে। খুব সহজ প্রক্রিয়া, কঠিন কিছু না, ঠিক আছে? সরকার আপনাদের কথা শুনতে আগ্রহী, কিন্তু আপনাকে সাহস করে কথাটা গিয়ে বলতে হবে। আজকে আমি শুনে গেলাম, কিন্তু এটি আপনাকে প্রতিটা দাবি এগুলো আপনাদেরকে লিখিতভাবে দিতে হবে, আমরা আন্তরিকভাবে সেগুলো সমাধানের চেষ্টা করব। এখানে ক্লিনিক প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আসলে কমিউনিটি ক্লিনিক এটি আসলে স্থানীয় সরকারের একটি বিষয়। তো কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা ইতোমধ্যে আপনাদের ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক আছে। এখন আপনাদের এই স্বাস্থ্য সুবিধা এটা কিন্তু আসলে বাড়ির কাছে হসপিটাল করতে হবে সবসময়, এটা কিন্তু না, এটা কিন্তু আপনাদের একটা ভুল ধারণা। আপনাদের যে উপজেলা পরিষদে যেই ক্লিনিক আছে সেখানে আপনি আপনার উপযুক্ত স্বাস্থ্যসেবা পেতে পারেন। আপনার এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের যোগাযোগ ব্যবস্থা যত সুন্দর হবে তখন আপনাদের দূরত্ব আসলে কি, আপনার যদি মাটির রাস্তা হয়, আপনার যদি রাস্তা ভাঙা হয়, তাহলে কিন্তু আপনাদের খুব কাছে হলেও আপনারা ওখানে যেতে পারবেন না, ঠিক আছে? আপনাদের যেতে কষ্ট হবে। যোগাযোগ ব্যবস্থাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাড়ির কাছে কমিউনিটি ক্লিনিক আসলে প্রতিষ্ঠা করা, এটা আমরা দেখব যে এটা আসলে কতটুকু আমাদের পক্ষে সম্ভব। যদি সম্ভব হয় অবশ্যই আমরা আন্তরিকভাবে চেষ্টা করব, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা দেখব যে আপনাদের রাস্তাঘাট এটা কতটুকু আসলে কোনো যদি রাস্তাঘাটে কোনো সমস্যা থেকে থাকে, যোগাযোগের সমস্যা থেকে থাকে, এটা আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে। এবং আস্তে আস্তে যদি আপনাদের জনগোষ্ঠী এখানে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় সেই অনুপাতে একটি হাসপাতাল হতে পারে, শুধু কমিউনিটি ক্লিনিক কেন, একটি হাসপাতালও হতে পারে, কিন্তু সেটা চাহিদার ভিত্তিতে বা হচ্ছে যে এখানে জনসংখ্যা বা কি পরিমাণে এখানে আপনার প্রয়োজন আছে সেই প্রয়োজনের নিরিখে আমরা সেটা করব। কিন্তু এখানে আমার কাছে মনে হয় যে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করার থেকে হচ্ছে যে আপনাদের যোগাযোগ ব্যবস্থা, আপনাদের যানবাহন এগুলো হচ্ছে যে আপনাদের কতটুকু প্রাপ্যতা আছে সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। খেলাধুলার ব্যবস্থা এখানে আসলে স্বাস্থ্য সকল সুখের মূল, আপনারা হচ্ছে যে এটা শুনে আসছেন। স্বাস্থ্য যদি সুস্বাস্থ্য অধিকারী যদি না হন তাহলে কোনো ঐশ্বর্য, কোনো ধন সম্পত্তি আপনাদের কিন্তু কোনো কাজে লাগবে না। তো সেই ক্ষেত্রে সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে খেলাধুলা প্রসার ঘটাতে হবে, এবং খেলাধুলার প্রসার ঘটাতে হলে সেখানে হচ্ছে খেলার মাঠের প্রয়োজন। সাধারণত আপনার ইউনিয়ন পর্যায়ে স্কুলের বা কলেজের খেলার মাঠকেই সাধারণত খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের আসলে নতুন করে মাঠ করা সেটা একটা বড় সিদ্ধান্ত, কিন্তু আপনাদের যেই ইতোমধ্যে যেই মাঠে ধরেন আপনাদের এই মাঠে আপনারা খেলাধুলার কার্যক্রম করেন, এই মাঠটার সম্প্রসারণ করা যায় কিনা কোনোভাবে, সেগুলো হচ্ছে আপনাদেরকে প্রথমে দেখতে হবে। এবং এগুলো সব কিছুই আপনারা হচ্ছে আপনাদের স্থানীয় যিনি প্রতিনিধি আছেন তার সঙ্গে আপনারা এগুলো আলাপ আলোচনা করবেন, এবং আপনাদের এটা প্রথমে দেখতে হবে যে এই মাঠের সম্প্রসারণ কোনোভাবে করা যায় কিনা, যদি হচ্ছে আশেপাশে যদি কোনোভাবে এটাকে বাড়ানো যায় সেই রকম কোনো কিছু থাকলে আমার গোচরে আনবেন, আমরা হচ্ছে যে সেটা
আমরা চেষ্টা করব যে এটাকে এক্সপান্ড করার জন্য। আমি আর কথা বেশি বাড়াবো না। কর্মসংস্থানের কথা বলেছেন। কর্মসংস্থান আসলে শুধু যে চাকুরির মাধ্যমে কর্মসংস্থান হয় তা না, কর্মসংস্থান কিন্তু আসলে অনেক কিছুর মাধ্যমে হয়। কৃষিকাজে কর্মসংস্থান, ঠিক আছে। আপনার হচ্ছে এই কর্মসংস্থানের বিষয়টি আসলে শিক্ষার সাথে সম্পর্কিত। আপনি চাকুরি করেও ওই উপার্জন করতে পারবেন না যেটা আপনি কৃষিকাজ করে করতে পারবেন যদি আপনার কৃষি নলেজ আপনার থাকে। তাই ওই নলেজটুকু আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। আমি আর খুব বেশি কথা দীর্ঘায়িত করব না, আজান দিয়ে দিচ্ছে। আপনাদের সকলের সমৃদ্ধি কামনা করি। আপনারা আপনাদের সমস্যাগুলো যে এতটুকু বুঝতে পেরেছেন সেই জন্য আপনাদেরকে অভিবাদন, এবং আপনাদের শুধু এই সমস্যাগুলো না, আপনাদের দ্বার উন্মোচিত, আপনাদের সমস্যা সবসময় শোনার জন্য আমরা রয়েছি। আপনারা নির্দ্বিধায় চলে আসবেন আপনাদের প্রথমত প্রতিনিধির কাছে, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কাছে চলে আসবেন। জেলা প্রশাসনের দ্বার আপনাদের জন্য সবসময় উন্মোচিত। আপনারা ভালো থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটি প্রোগ্রামে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আদিবাসীদের জীবনমান উন্নয়নে 7 পর্বের ধারাবাহিক বিশেষ এই অনুষ্ঠান সেতু বন্ধনের আজকে প্রচারিত হলো প্রথম পর্ব। প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড ইথিওনিক মাইনরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের আওতায় সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি, সংস্কৃতি সংরক্ষণ এবং কমিউনিটি মিডিয়ার সাথে আদিবাসীদের অন্তর্ভুক্তির যে বিষয়, সেই বিষয়টিকে নিশ্চিতকরণের উদ্দেশ্যেই আজকের এই সেতুবন্ধন অনুষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19 আর্থিক সহায়তায়, গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি এর কারিগরি সহায়তায় আয়োজন করেছে কমিউনিটি রেডিও মহানন্দা 98.8 FM। দর্শক শ্রোতা, এই আয়োজনের দ্বিতীয় পর্বটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।